পড়ছিলাম ডেস্টিনি কলমে সুহাসিনী মিম পর্ব সংখ্যা 2 সিদ্দিক কুঞ্জ। প্রায় 24% জায়গা জুড়ে গড়ে ওঠা এই বাড়িটা শহরের অন্য সব চোখ ধাঁধানো দালানগুলোর মতোই সৌন্দর্যে ভরপুর। ভোর হলেই গাছের ডালে ডালে পাখিরা সুর তুলে ডাকে এখানে। সেই পাখিদের ডাকেই প্রতিদিনের সকাল হয় সিদ্দিক কুঞ্জে, যার ব্যতিক্রম হয়নি আজও। সিদ্দিক বাড়ির ডাইনিং টেবিলে একে একে এসে বসেছেন সকলে। এ বাড়ির সদস্য সংখ্যা হাতে গোনা কয়েকজন মাত্র। বাড়ির একমাত্র বড় ছেলে তাজধীর সিদ্দিক আজান, আর ছোট মেয়ে আজান্তা তাবাসসুম মিতালি। এই দুই সন্তানকে নিয়েই মোহনা বেগমের জগৎ বিস্তৃত। স্কুলের গণ্ডি পেরোনোর আগেই বাবাকে হারায় তাজধীর। তার বাবা আশরাফুল সিদ্দিক ছিলেন একজন সামরিক কর্মকর্তা। একটি মিশনে গিয়ে শহীদ হন তিনি। হাসি খুশি পরিবারটা হঠাৎ করে ভেঙে পড়তে শুরু করে, কিন্তু মোহনা বেগম ভাঙেননি। শক্ত করেছেন নিজেকে। স্বামীকে হারিয়েও তিনি ছেলে মেয়েকে বুকে পিঠে আগলে রেখে মানুষ করেছেন। কষ্টের ভেতর দিয়েই শিখিয়েছেন শক্ত হতে, সোজা হয়ে দাঁড়াতে। তাজদের ছোটবেলা থেকেই বাবাকে নিজের আইডল মানত। বাবার পোশাক, শৃঙ্খলা, সাহস সবই তার চোখে ছিল বীরত্বের প্রতীক। বাবার পেশাতেই নিজের স্বপ্নের পথ হিসেবে বেছে নিয়েছে সেও। তাই বড় হয়ে বাবার দেখানো পথেই পা বাড়ায় সে। তবে পার্থক্য একটাই, তার বাবা ছিলেন মেজর আর ছেলে হয়েছে নেভির একজন অফিসার। দেশের নীল জলরাশির বুক চিরে চলা জাহাজে যার পার হয় জীবনের অধিকাংশ সময়। টেবিলের এক কোণে বসে আছে প্রিয়ন্তীর দাদি। বয়সের ভারে সামান্য নুয়ে পড়লেও রূপচর্চার কমতি নেই একটু। দাদি শাশুড়ির পাশেই বসেছে মিতালি। স্বামীর জন্য নাস্তা সাজাচ্ছে প্লেটে। খাবারের থালা সামনে নিয়েও মোহনা বেগমের চোখ বারবার ঘরের ভেতর দিকে যাচ্ছে, যেন কাউকে খুঁজছেন তিনি। মেয়েকে ডেকে বলেন, মিতালি, প্রিয়ন্তীকে ডাকিসনি এখনো? কটা বাজে দেখেছিস? নাস্তা করবে না মেয়েটা? মায়ের কথায় মিঠালি উঠে দাঁড়াতেই যাচ্ছিল, অমনি তাকে এসে থামিয়ে দিল পাবেল। চেয়ার টেনে বসতে বসতে বলল, আমি ডেকে এসেছি ওকে, ও আসছে, তুমি বসো। স্বামীর কথায় বারন্ত পা দুটো থামিয়ে জায়গায় বসে পড়ল মিতালি। ঠিক সেই সময় রুম থেকে বেরিয়ে এলো প্রিয়ন্তী। পেঁয়াজ রঙের পাকিস্তানি সুতির লং কামিজটায় মেয়েটাকে স্নিগ্ধ লাগছে খুব। চিকন চাকন ফর্সা গড়নের পোশাকটা মানিয়েছেও বেশ। লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে পেছন দিয়ে থেকে মাথা হালকা ঘোমটা টেনে রেখেছে। নরম গলায় সবার সঙ্গে কুশল বিনিময় করে টেবিলে এসে বসলো। গতকাল রাতে নামে মাত্র কাটলেও ঘুম হয়নি একরত্তিও। ভেতরে ভেতরে ছটফট করতে করতেই কেটেছে পুরোটা রাত। শত চেষ্টায় দু চোখের পাতা এক করতে পারেনি। চোখ বন্ধ করলেই ভেসে উঠেছে গত রাতের সেই দৃশ্যগুলো। বউ হবেন আমার, এই নিরামিষ পুরুষের আমিষ বউ। কথাগুলো বারবার ওর চোখের সামনে ঘুরে ফিরে এসেছে না চাইতেও। এমন মোহনীয় ভাবে কেউ সামনে এসে এমন আবদার করে বুঝি? তাও লোকটা কিনা যেই সেই কোনো তরুণ যুবক না, সোজা লেফটেন্যান্টের নেভি কমান্ডার। রাতের ছটফটানি এখনো কমেনি ওর। একবার তো ভেবেছিল সকাল হতেই চলে যাবে বাড়িতে, থাকবে না আর এখানে। লোকটার মুখোমুখি কেমন করে হবেও। আবার ভাবলো বাড়িতে একা কিভাবেই বা যাবে। বাড়িতে তো আর কেউ নেই, একমাত্র ভাই আর দাদি ছাড়া। দুজনেই তো বর্তমানে এ বাড়িতে অবস্থান করছে। তাই নিরাশ হয়ে রয়ে গেছে এ বাড়িতেই। যতদিন থাকবে একটু সাবধানে থাকলেই হলো। টেবিলে একের পর এক খাবার সার্ভ করা হচ্ছে। নতুন জামাই বলে মোহনা বেগম সবকিছু নিজে তদারকি করে সাজিয়েছেন কাজের মেয়েটাকে নিয়ে। প্রিয়ন্তী পরোটা নিয়ে একটু মাংসের ঝোল মাখালো প্রথমে। এক টুকরো চিবিয়ে যেই না পুনরায় পরোটাটুকু ছিঁড়ে মুখে পড়বে, অমনি সিঁড়ি দিয়ে নামার শব্দে ঘাড় তুলল উপরে। হাতে কালো রঙের ঘড়িটা পড়তে পড়তেই নিচে নামছে তাজধীর। প্রিয়ন্তী অজান্তেই চোখ তুলে তাকালো। স্পষ্ট সকালের আলোয় লোকটাকে এবার ভালো করে দেখলো। কালো ট্রাউজার, অফ হোয়াইট রঙের টি শার্ট গায়ে উজ্জ্বল ফর্সা বর্ণের লোকটাকে নিখুঁত লাগছে দেখতে। প্রিয়ন্তী খেয়াল করলো লোকটা ফেসবুকের প্রোফাইলের থেকেও বাস্তবে দেখতে বেশি আকর্ষণীয় সুদর্শন। ছবিটা বোধহয় অনেক আগেরই হবে। শক্ত গড়ন, ধারালো চোয়াল, ছোট করে কাটা চুলে নর্মাল ছেলেদের না মানালেও এই ডিফেন্সারদের মানিয়ে যায় কাকতালীয়ভাবে। ওর তাকিয়ে থাকার মাঝেই মনে পড়ল গত রাতের কথাগুলো। তড়িৎ বেগে চোখ সরিয়ে নিল প্রিয়ন্তী। হাঁসফাঁস করলো ভিতরে ভিতরে। লজ্জায় বিব্রতিতে পড়ল অমনি। স্বাভাবিকভাবেই টেবিলের পাশে এসে চেয়ার টেনে বসলো তাজধীর। চেয়ারে বসা ছেলেটাকে মন ভরে দেখলেন মেহনা বেগম। এই ছেলেটা হয়েছে একদম তার বাবার মতো। ছোটবেলা থেকেই দায়িত্ব আর শৃঙ্খলার বাইরে কিচ্ছুটি বোঝে না। কাজ ছাড়া আর কিছুই যেন নেই ওর জীবনে। নিজের সুখ, দুঃখ, আরামায়েশ সব কিছুর ঊর্ধ্বে ওর কাছে একটা জিনিস বড়, দেশের সেবা করা। মাসের পর মাস জাহাজে সমুদ্রে ভেসে বেড়ায়। ঠিকমতো খায় কিনা, ঘুমোয় কিনা সেটা অবধি জানেন না তিনি। বেশিরভাগ সময় তো ছুটি থাকলেও বাড়িতে আসে না অবধি।
শত রিকোয়েস্টও আনা গেলেও দেখা যায় 2-3 দিনের বেশি থাকে না। যতবারই থেকেছে মায়ের আহাজারি অনুরোধ থেকেই বাধ্য হয়েই থেকেছে। এই তো মেয়ের বিয়ে হলো দিন 15 আগে। সে নাকি ছুটির আবেদন করেছিল, কিন্তু মিশন থাকায় আসতে পারেনি। মোহনা বেগম জানেন একটু চেষ্টা করলেই আসতে পারত তার ছেলেটা, করেনি চেষ্টা। গতকালই বাড়ি এসেছে। ছেলের বাড়িতে আসার খবর পেয়ে মোহনা বেগম আর দেরি করেননি। মেয়ে জামাই দুজনকে আগে ভাগেই নিজের বাড়িতে ডেকে নিয়েছেন, কারণ বেশ ভালো করেই অবগত তিনি তাজদের নিজে থেকে কখনোই কারো বাড়িতে যাবে না, কোনোদিনও না, এমনকি নিজের বোনের শ্বশুর বাড়িতেও না। ছেলের পছন্দের খাবার আগেভাবেই সাজিয়ে রেখেছেন তিনি। কি খায় না খায় কে জানে, সব সময় পড়ে থাকে তো ওই নীল পানির মহাসমুদ্রেই। খেতে খেতেই তাসদির ধীরে চামচ নামিয়ে পাভেলের দিকে তাকালো। বলল, অমনি তো পাভেল, তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? পাভেল খাবার মুখে তুলতে তুলতে নম্র গলায় প্রত্যুত্তর করলো, জি ভাই, এই তো আলহামদুলিল্লাহ, চলছে কোনো রকম। কারো কণ্ঠস্বর এতটা মারাত্মক কিভাবে হতে পারে জানা নেই প্রিয়ন্তীর। লোকটা স্বাভাবিক কথা বললেও যেন একদম সোজা বুকের মধ্যে গিয়ে লাগতে পারে। এই যে যেমনটা লাগছে ওর, তবে ভয়ও লাগছে। এই বুঝে লোকটা আবার ওর ভাইকে সব বলে না দেয়। এই বুঝে কাল রাতের কথাগুলো অজান্তেই টেবিলের মাঝখানে বসে পড়ে। খাবার মুখে তুলতেও গিয়েও পারছে না ও। চোখের কোণ দিয়ে একবার তাকালো তাসধীরের দিকে। লোকটা ঠিক তখনই বলল, আবার তা মিস প্রিয়ন্তী, আপনার কি অবস্থা? প্রিয়ন্তী তো চেয়েই ছিল। লোকটা প্রশ্ন করতে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। সঙ্গে সঙ্গে মাথা নুইয়ে ফেলল প্রিয়ন্তী। আচানক প্রশ্নে খাবার আটকে গিয়ে গলায় তুরন্ত পানির গ্লাস এগিয়ে দিল মিতালি। বলল, নাও পানি খাও আস্তে। প্রিয়ন্তী কাপা হাতে পানি নিয়ে কয়েক ঢোক খেলো। খেতে খেতে তাকালো আবার। লোকটা তখনও ওর দিকে ভ্রু কুচকে তাকিয়ে। ব্রণের প্রশ্নের উত্তর দিল পাভেল। বলল, এই তো ভালোই চলছে, এবার অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, ইংলিশ ডিপার্টমেন্ট। তাজদের হালকা ভ্রু কুচকে বলো, ইংলিশ? ভালো তো। তো আপনার শখ কি মিস প্রিয়ন্তী? পড়ালেখা চালাবেন নাকি বিয়ে শাদী করে হাজবেন্ড নিয়ে সেটেল হয়ে যাওয়ার প্ল্যান আছে একেবারে? ব্যাস, ঠিক এই ভয়টাই পাচ্ছিল। হয়ে গেল কাণ্ড। শব্দগুলো এক একটা ধারালো ছুরির মতো লাগলো প্রিয়ন্তীর বুকে। হাত দুটো অজান্তেই নিজের জামা খামছে ধরল। চোখ নামিয়ে ফেলল ক্রস্থ। মোহনা বেগম ছেলের দিকে তাকিয়ে কড়া গলায় বললেন, বাবা, খাবারের সময় এসব প্রশ্ন কেন? আগে খাওয়া শেষ হোক, তারপর না হয় বসে কথা বল। আম্মু, আমাদের কাছে প্রতিটা সেকেন্ডই খুব প্রেসিয়াস। সময়কে আমরা হালকাভাবে নিতে পারি না। পাভেল হেসে শাশুড়ির দিকে তাকিয়ে বলল, সমস্যা নেই আম্মু। তারপর নিজেই বলল, ওর পড়াশোনার ইচ্ছে আছে ভাইয়া, আমাদেরও ইচ্ছে আছে ওকে পড়ানোর। ওর স্বপ্ন ইংলিশ লেকচারার হওয়ার। তাজদের মাথা নাড়ল, বলল, বাহ, খুব ভালো। না হলে আজকালকার মেয়েদের তো কলেজে উঠলেই বিয়ের আবার তাড়া লাগে, বাচ্চা কাচ্চা নিয়ে প্ল্যানিংও করে ফেলে। অ্যাকচুয়ালি ওটা বয়সের দোষ। তা তোমার ওরকম কোনো ইচ্ছে টিচ্ছে নেই তো মিস প্রিয়ন্তী? খুক খুক করে কেশে উঠল প্রিয়ন্তী। এবার আর পানিতেও কাজ হলো না। চামচ নামিয়ে উঠে দাঁড়ালো সোজা, পা বাড়ালো উল্টো পথে। যেতে যেতে বলে, ইয়ে মানে আমার খাওয়া হয়ে গেছে, আমি এখন উপরে যাই। মিতালি অবাক হয়ে বলে, মা, এত কম খেলে যে? মোহনা বেগমও ডাকলেন মেয়েটাকে, বললেন, থামিয়ে আর একটু খেয়ে যাও মা, শরীর তো কিচ্ছু নেই তোমার, এভাবে খেলে হবে? প্রিয়ন্তী মৃদু হেসে মাথা নাড়ল, না আন্টি, সত্যি খাওয়া হয়ে গেছে, আর খেতে ইচ্ছে করছে না। বলেই আর দাঁড়ালো না প্রিয়ন্তী, ছুটে চলল রুমে। আপাতত আর এই লোকটার সামনেই আসবে না ও। ডাইনিং টেবিলের সেই অস্বস্তিকর মুহূর্তটার পর থেকেই প্রিয়ন্তের মাথার ভেতর একটা কথা ঘুরপাক খাচ্ছিল, এভাবে ভয় নিয়ে লুকিয়ে থাকলে চলবে না। লোকটার সঙ্গে সরাসরি কথা বলতে হবে। যা হয়েছে হয়েছে, মুখোমুখি না হলে এই অজানা আতঙ্কটা কোনোদিন কাটবে না। রুমে ফিরে এসে বিছানার বসেই ফোনটা হাতে নিল প্রিয়ন্তী। মেসেঞ্জারে ঢুকে মেসেজ দিল বান্ধবীকে, আমার রীতিমতো অনেক ভয় হচ্ছে স্নেহা, কি করব আমি এখন? একবার মনে হয় সব জানিয়ে দেবে। এই বুঝি ভাইয়া এসে আমার গালে কষিয়ে দুটো থাপ্পড় বসালো বলে। আমি আর পারছি না। ও পাশ থেকে রিপ্লাই এলো সাথে সাথেই, এভাবে ভয় পেলে তো চলবে না। লোকটা কি সকালে কিছু বলেছিল তোকে? প্রিয়ন্তী সবটাই জানালো ওর বেস্ট ফ্রেন্ডকে। সব কিছু শোনার পর ওখান থেকে সময় নিয়ে টাইপিং হচ্ছে কিছু একটা। প্রিয়ন্তী ঠোঁট কামড়ে ধরে রাখলো, অপেক্ষায় থাকলো বান্ধবীর উত্তরের। উত্তর এলো সময় নিয়ে। এক কাজ করে দেখতে পারিস, ডাইরেক্ট গিয়ে কথা বল, ক্লিয়ার করে খুলে বল, ক্ষমা চাইবি, দরকার হলে পা দুটো খোপ করে ধরবি। মনে হয় না পা ধরার দরকার পড়বে। একটা সুন্দর করে ইমোশনাল হয়ে মাপ চাইলে ক্ষমা করে দিবি দেখিস। আফটার অল ছেলে মানুষ তো, সাহস দেখাতে হবে বুঝছিস। বান্ধবীর কথায় আশ্বস্ত হয়ে উঠে দাঁড়ালো প্রিয়ন্তী। এপাশ ওপাশ হাঁটাহাঁটি করলো কিছুক্ষণ। অবশেষে একটা দম নিয়ে শ্বাস টানলো।
মাথায় ঘোমটা টেনে বের হলো ঘর ছেড়ে। এসে দাঁড়ালো তাসধীরের রুমের সামনে। দরজাটা হাট করে খোলা পুরোটাই। প্রিয়ন্তী এসে সেখানে দাঁড়াতেই ওর চোখ দুটো বিস্ময়ে ছানাবড়া হয়ে গেল। এটা কি রুম নাকি কোনো শোরুম? একপাশে দেয়াল জুড়ে কাচের কেবিনেট করা, পুরোটাই সারি সারি ট্রফিতে ভরপুর, সোনালি রূপালি ব্রোঞ্জ রঙের। ঝকঝকে স্মৃতিচিহ্নে ভরা পুরো ঘরটাই। স্কুল লাইফের স্কলারশিপ ট্রফি, কলেজের স্কলারশিপ, ফুটবল টুর্নামেন্ট, অ্যাথলেটিক্স স্পোর্টস মেডেল আর নেভিতে যোগ দেওয়ার পরের অসংখ্য সম্মাননা, কিছু সেলফে স্পেশালি নাম খোদাই করা। প্রিয়ন্তীর মাথা ভন ভন করে উঠল। এতগুলো ট্রফি একসাথে কখনো ট্রফির শোরুমে দেখেছি কিনা সন্দেহ। কোনো ট্রফির দোকানও বোধহয় এত ট্রফি একসাথে থাকে না। অমনি সেখানে এসে হাজির হলো মিতালি। ভাইকেই ডাকতে এসেছিল সে। আসার পর ভাইয়ের সঙ্গে তেমন করে কথা বলা হয়ে ওঠেনি যে। আরে প্রিয়ন্তী, তুমি এখানে কি করছো? প্রিয়ন্তী চকিত ঘুরল পেছনে। ভাবিকে দেখে ইতস্তত হলো কিঞ্চিত। মেয়ে আসা গলায় জানতে চাইল, আপু এতগুলো ট্রফি সব কি ওনার, মানে তাসদীর ভাইয়ার? মিতালি হালকা হেসে মাথা নেড়ে বলল, হ্যাঁ, বেশিরভাগই ভাইয়ার, তবে দুই একটা বাবারও আছে। প্রিয়ন্তী ইতস্তত করে বলল, আবার ভাবি, একটা কথা জিজ্ঞেস করব? করো, কিছু দরকার? প্রিয়ন্তীর চোখ নামিয়ে বলল, ভাইয়া মানে তাসদীর ভাইয়া, উনি কোথায়? মিতালি মেয়েটা খুব মিশুক, সরল সোজা গোত্রের, ভিতরে অত প্যাঁচগোছ নেই, তাই কথাটাকে স্বাভাবিকই ধরে নিল। একটু অবাক হলেও স্বাভাবিক গলায় উত্তর দিল, কেন, ভাইয়াকে দরকার? প্রিয়ন্তী তাড়াতাড়ি মাথা নেড়ে বলল, না না, এমনি আর কি জানতে চাইলাম। ভাইয়া আসলে এই রুমে থাকে না খুব একটা, বাড়িতে এলে বেশিরভাগ সময় ছাদের চিলে কোঠার রুমে থাকে। প্রিয়ন্তী ভ্রু কুচকে গেল অমনি, বলল, চিলে কোঠায়? হ্যাঁ, ছাদের উপরে একটা আলাদা রুম আছে, ওখানেই থাকে। প্রকৃতি প্রেমী তো, তাই বাড়ির ভেতরে তার ঠিক জমে না। প্রিয়ন্তী আস্তে করে বলল, কেন? এখানে তো ওনাকে ডিস্টার্ব করার মতো কেউ নেই। ভাইয়া ছোটবেলা থেকেই এমন, শান্ত চুপচাপ নিজের মতো থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। জাহাজে থাকতে থাকতে একা থাকার অভ্যাস হয়ে গেছে বলতে পারো। বাড়িতে এলে আলাদা স্পেস দরকার হয় তার। প্রিয়ন্তী চুপ করে শুনল, ধুম করে প্রশ্ন করে বসলো, মানে উনি বেশি কথা বলেন না? খুব একটা নয়, খুব কম কথা বলে ভাইয়া। কেন বলো তো? ভাইয়া কি তোমাকে কিছু বলেছে? প্রিয়ন্তের বুকের ভেতর আবার কেমন একটা ঢিপ ঢিপ শুরু হলো। লুকানো নিজের অস্বস্তি স্বাভাবিক কণ্ঠে বলল, না ভাবি, ওনার সঙ্গে তো আমার দেখাই হয়নি তেমন করে। মিতালি চলে যেতেই হাঁপ ছাড়ল প্রিয়ন্তী। দেরি করলো না এক মুহূর্ত, ঠিক করলো ছাদে যাবে, ওখানে গিয়েই কথা বলবে। হাতের তালু ভিজে উঠেছে ঘামে, তবু নিজেকে সামলে নিয়ে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে এগোলেও সিঁড়ির প্রতিটা ধাপে বুকের ভিতর ঢিপ ঢিপ শব্দটা বাড়ছে ক্রমশ। শেষে ছাদের দরজাটা ঠেলে খুলতেই হালকা বাতাস এসে মুখে লাগলো ওর। আকাশের অবস্থা বেগতিক, বৃষ্টি ছাড়াই বিদ্যুৎ ঝলকাচ্ছে ক্ষণে ক্ষণে, বৈরী বাতাস বইছে। ছাদটা বেশ বড়, চারপাশে উঁচু বাউন্ডারি ওয়াল। ছাদের এক কোণায় একটু আলাদা করে ছোটখাটো একটা চিলে কোঠার রুম। রুমটা খুব বড় না বোধহয়, দরজা একটাই, পাশে খোলা থাই জানালা। জানালার সাদা পর্দা ঝুলছে, বাতাসে দুলছে সেই পর্দাটা। দরজার পাশে একটা ছোট কাঠের বেঞ্চ রাখা, বেঞ্চের এক কোণায় রাখা একটা পুরনো ফুলের টব, যেখানে শুকনো মাটি আর দু একটা মরা পাতা পড়ে আছে। ধরফর করা বুকে আরেকটু এগোলো প্রিয়ন্তী, ঠিক করলো দরজা নক করবে। ঠিক তখনই হঠাৎ করে আকাশটা কেমন অদ্ভুতভাবে কালচে হয়ে উঠল। ঝপঝপ করে নামলো বৃষ্টি, বাতাসের গতিও বাড়লো হঠাৎ, সাথে অনেক শব্দ করে কোথাও একটা বজ্রপাত হলো। পর্দাটা দুলে দুলে জানালায় আষ্টে পড়ছে। মেয়েটা এইটুকুতেই ভিজে টিজে একাকার। প্রিয়ন্তী দ্রুত চিলেকোঠার দরজার কাছে দাঁড়ালো। ভিজে যাবে না হলে পুরোপুরি, ভিজলে যে গায়ে জ্বর আসে তার। রোমান্টিক ওয়েদারে বাচ্চার বাবাকে খুব মিস করছিলেন বুঝি মিস প্রিয়ন্তী, তাই সোজা এসে বাচ্চার বাবার বেডরুমে হানা দিয়েছেন। প্রিয়ন্তীর শরীর কেঁপে উঠল সেই কণ্ঠে। লোকটা তো দেখেও নি ওকে, জানলো কি করে কেউ আছে বাইরে? ক্যামেরা ট্যামেরা নেই তো আবার কোথাও। এতক্ষণে কথাটা মস্তিষ্কে আহরণ করলো ওর। অমনি লজ্জায় মিলিয়ে গেল মেয়েটা। ইস, কি সাংঘাতিক এই লোক! এক সেকেন্ড দম নিল প্রিয়ন্তী, জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিল। তবে তার আগেই শব্দ করে খুলে গেল দরজাটা। এই ঝড় বৃষ্টিতে একা ছাদে কি করছেন মিস প্রিয়ন্তী? একা একটা ছেলে মানুষের রুমের সামনে দাঁড়াতে ভয় করছে না আপনার? জানেন তো, ছেলে মানুষ কিন্তু বহুরূপী হয়, সুযোগের হাতছাড়া করে না কোনাক্ষরও। এমন একটা অশালীন ওয়েদারে নিরামিষ থেকে আমিষে রূপান্তরিত হতেও কিন্তু বেশি সময় লাগবে না তখন। প্রিয়ন্তী কথা হারিয়ে ফেলল লোকটার উপর চোখ পড়তেই। লোকটা হাতে সাদা একটা টাওয়াল, চুলগুলো অল্প অল্প ভিজে, সব সময়ের মতো ট্রাউজার আর টি শার্ট পরনে।
আর সব থেকে বেশি আকর্ষণ করে সেটা হলো লোকটার কপালে আর নাকের মাঝ বরাবর থাকা সেই কাটা দাগটা, ভ্রুর ঠিক মাঝখানে একটু নিচেই।